আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমৃত্যু পর্যন্ত আমাদের মনে গেঁথে থাকে। কয়েক বছর আগে আমার সাথে ঘটা এমনই একটি ঘটনা আজকে তোমাদের বলবো। সেবার আষাঢ় মাসে আমি আর ভবেশ আমাদেরই অফিস কলিগের নরেনের মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে নবগ্রামে গেছিলাম। আমরা ঠিক করি শনিবার পৌঁছে সেই রাতটা থেকে রবিবার কলকাতাতে ফিরব। নরেন আমাদের বলেছিল নবগ্রাম স্টেশনে নেমে রিক্সা চালককে নরেন চাকলাদারের বাড়ি বললেই বুঝতে পারবে। হাওড়া থেকে যথাসময়ে সকালে ট্রেনে উঠলেও রেলের কী বিশেষ কাজ হওয়ার জন্য ট্রেন যখন নবগ্রাম স্টেশনে পৌঁছয় তখন রাত 8টা। আমি আর ভবেশই নবগ্রাম স্টেশনে নামলাম। কী রে শুভ, পৌঁছাতে তো অনেকটা রাত হয়ে গেল। যেখানে বিকেলে পৌঁছানোর কথা সেখানে এখন রাত। এদিকে নরেনকে ফোন করছি, টাওয়ারটাও পাচ্ছি না। আষাঢ় মাসের বৃষ্টিটাও বেশ জাঁকিয়ে পড়েছে। শরীরটা কনকন করে উঠল। এমনকি স্টেশন মাস্টারের ঘরটিও বন্ধ। হয়তো এটাই শেষ ট্রেন ছিল। আমি আর ভবেশ স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। চারিপাশ একদম ফাঁকা, কেউ কোথাও নেই। দুই পাশে ফাঁকা জমি আর মাঝখান দিয়ে রাস্তা সোজা চলে গেছে। রাস্তার একপাশে টিমটিমে আলো জ্বলছে, চারিপাশে হালকা কুয়াশাও জমেছে। নরেন যে বলেছিল রিক্সা পাওয়া যাবে, কোথায়? কেউ তো কোথাও নেই। প্রথমত গ্রাম, তার উপরে ঝড় বৃষ্টির রাত, কোথায় আর রিক্সা থাকবে? আমরা কি করব ভাবছি, এমন সময়ে দূরে অন্ধকারে গরুর খুঁড়ের শব্দ পেলাম। বুঝতে পারলাম আওয়াজটা ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছে। কিছু সময় পরে দেখলাম একটি গরুর গাড়ি আমাদের সামনে এসে থামলো। গ্রামে এত রাতে গরুর গাড়ি দেখে আমরা বেশ অবাক হলাম। গাড়িটির সামনে চাদর মুড়ি দিয়ে একজন লোক বসে আছে। লোকটির মুখ ঠিকভাবে দেখাও যাচ্ছে না। এমনকি গাড়িটা যে চালাচ্ছে গরু দুটি, তাদের হাড়গিরে চেহারা দেখলেই সন্দেহ হয় যে এরা গাড়িটা চালাচ্ছে কিভাবে। এই সময় গরুর গাড়ির চালকটি বলে ওঠে, কি বাবুরা, কোথায় যাবেন নাকি? আমরা আসলে নরেন চাকলাদারের বাড়িতে যাব, কিন্তু ট্রেন লেট করাতে এতটা দেরি হলো যে। তা কি হয়েছে? আমি তো আছি, আমিও ওইদিকেই যাচ্ছি। চলুন আপনাদের নামিয়ে দিচ্ছি। সত্যি আপনি আমাদের বাঁচালেন। চল শুভ, আর দেরি করে লাভ নেই। এমনিতেই শীতের রাত, তার মধ্যেই দেরি হয়ে যাচ্ছে দেখে আমি আর ভবেশ কোনো কিছু না ভেবেই উঠে পড়লাম। গরুর গাড়িটা উঠে দেখি ভেতরে একটি লণ্ঠন জ্বলছে, আর দুটি লোক আগে থেকেই সেখানে উপস্থিত। গরু দুটি ধীরে ধীরে এগিয়ে চলতে শুরু করে। সামনে বসে থাকা লোক দুটিকে দেখে মনে হলো এদের শরীরে যেন এক ফোঁটা রক্ত নেই। মাছের চোখের মতো এদের চোখগুলিও স্থির। একটি লোক খ্যানখ্যানে গলাতে জিজ্ঞাসা করে, হ্যাঁ, আপনারা কোথায় যাবেন? এই নরেন চাকলাদারের বাড়িতে। গাড়িতে বসে থাকা অন্য লোকটি মুচকি হেসে বলে, ও আচ্ছা, তাহলে তো আপনারা গোসাই বাগানের বুড়ো বট গাছের বীজ নিতে যাবেন। খুব ভালোই হলো। লোক দুটির কথা শুনে আমরা দুজনেই বেশ অবাক হলাম। এরা এসব কি বলছে? আর কেন জানি না বিকট পচা গন্ধে চারিপাশে ছড়িয়ে পড়তে লাগলো। এই তোরা তোরা চুপ কর না, এত কথা বলছিস কেন? দাদা, আপনারা কোথায় যাবেন? আমরা তো ওই বট গাছে উঠতে যাবো, ওখানে আরো সব বন্ধুরাও থাকে। আচ্ছা, ওই বুড়ো বট গাছের কাছে আপনাদের বাড়ি বুঝি? গাড়িতে বসে থাকা আরেকটি লোক বলল, আসলে আমরা তো ওইবারে যেতে পারিনি, তাই ওইখানেই আছি। এই কথাটা শোনার পর সেই গরুর গাড়ির আধো অন্ধকারের মধ্যেই আমি আর ভবেশ একে অপরের দিকে তাকালাম। এইবার এদের কথা শুনে খুব একটা সুবিধের মনে হচ্ছে না। আমি গরুর গাড়ি চালকটিকে বললাম, আর কতটা সময় লাগবে? চিন্তা করবেন না বাবু, খুব তাড়াতাড়ি পৌঁছে দেব। আজকে তো আপনাদের ওখানে নিয়ে যেতেই হবে।
হঠাৎ করে এমন সময় কোথা থেকে একটা লোক চলন্ত গাড়ির ছেঁড়া পর্দা ঠেলে ভিতরে উঁকি দিল। অনেকদিন পরে নতুন কেউ এসেছে বলে মনে হচ্ছে। বেশ তাজা তো, হ্যাঁ? বাবা বাবা বা, সাথে আবার মিষ্টি হারিয়েও আছে দেখছি। সরু ভাজা, তাই না? সরু ভাজা খেতে আমি খুব ভালোবাসতাম। এই ফটকে, তুই কোথা থেকে এলি? একদম এদিকে নজর দিবি না। বুড়ো দাদু এদের আমাদের জন্য এনেছে। তুই তো তাল গাছে থাকিস, এখানে এসেছিস কেন? তার কাছে থাকি তো কি হয়েছে রে? আমার তো মাঝে মাঝে একটু এরকম কিছু খেতে ইচ্ছা করে নাকি। ও নাটক করতেছে। এখনো এমন জ্বর মানুন না যে ভাঙা সপ্তাহটা দাঁত পড়লে থাকবে, বুঝছিস পড়া? এইভাবেই এক কথা দুই কথায় সবার মধ্যে বচসা তৈরি হয়ে গেল। এরপর আমরা যা দেখলাম তাও আর বলে বোঝাবার নয়। আমরা দেখি এদের শরীরের কাপড় ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে, তার সাথেই শরীরের মাংসগুলি কষে কষে শরীর থেকে পড়ে যাচ্ছে আর বেরিয়ে আসছে নরকঙ্কাল। এরপরে নিজেরাই মারপিট শুরু করে দেয়। হাড়ে হাড়ে খটাখটি কি ভয়ানক শব্দ। আরে এমন জোরে মারলো, আমার আমার দাঁতটাই পড়ে গেল। ও দেখি, খাবি না আমি সর্বদা। আমাকে একা পেয়ে খুব মারছিস তাই না? মামদাকে সব বলবো? ওরে মামদা রে, আমাকে বাজারে সরবরে খাওয়া হলো না। আরে বাবা, থাম থাম, এসব কি তবু পড়েছি। ছেঁড়া কাপড়ের মধ্যে দিয়ে এও দেখলাম গরুর গাড়ির চালকের শরীরের চাদর সরে গিয়ে বেরিয়ে এসেছে একটি পচা গলা দেহ, যার চোখ বলে কিছুই নেই। শরীরের জায়গায় জায়গায় বড় বড় ফটো। গরুর গাড়িটা যেন এখন মাটি ছেড়ে বাতাসের মধ্যে দিয়ে দুরন্ত গতিতে কোনো নাম না জানা পথে ভেসে চলেছে। শুভ, আমরা কোথায় এলাম রে? এরা কারা? বুঝতে পারছিস না এরা কারা? এরা কেউ জীবিত নয়, এখানে বেশিক্ষণ থাকলে মৃত্যু অবধারিত। আমি আর ভবেশ একটু সময় নষ্ট না করে হাত পা ভাঙার চিন্তা ভুলে দুজনেই সেই মৃত্যুপুরীর অভিশপ্ত গরুর গাড়ি থেকে নিচে ঝাঁপিয়ে পড়লাম। তারপর সব অন্ধকার। আমাদের যখন সংজ্ঞা ফিরি তখন দেখি দিনের আলো ফুটে উঠেছে। আমাদের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, আর সাথেই আছে নরেন। আমাদের দুজনের সারা শরীরে ভীষণ যন্ত্রণা। কোনো মতে উঠে বসলাম। তোরা আসছিস না দেখে আমি খুব চিন্তায় পড়ে যাই। প্রথমে ভেবেছিলাম তোরা হয়তো আসতেই পারিসনিস। এদিকে ফোনটাও নট রিচেবল বলছে। সকালে স্টেশনের দিকে যাচ্ছি, এমন সময় লোকের ভিড় দেখে এখানে এসে দেখি তোদের এই অবস্থা। আমি আর ভবেশ আগের রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সব খুলে বলি। আমাদের কথা শুনে উপস্থিত সবাই নিমেষে আতঙ্কিত হয়ে ওঠে। সেখানে দাঁড়িয়ে থাকা একটি বয়স্ক মানুষ আমাদের বলে, তোমরা দুজন নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচেছ। ওটা ছিল হরিশের গরুর গাড়ি। এই গ্রামে কেবল ওরই গরুর গাড়ি ছিল। আজ থেকে 3 বছর আগে আষাঢ় মাসের রাতে গরুর গাড়িতে করে দুজনকে নিয়ে যাচ্ছিল। গোসাই বাগানের বুড়ো বটগাছে নিচে দিয়ে যাওয়ার সময় বটগাছের বড় ডাল ভেঙে পড়ে গাড়ির ওপর, আর সঙ্গে সঙ্গে সবাই তার নিচে চাপা পড়ে মারা যায়। তবে তারপর থেকে এই শীতের সময় মাঝে মাঝেই রাতে গরুর গাড়ি দেখতে পাওয়া যায়। ভুলে তাতে কেউ উঠলে পরের দিন ওই বুড়ো বটগাছের নিচে ঘাড় মটকানো রক্তহীন মৃত অবস্থায় পাওয়া যায়। এইসব শুনে আমার আর ভবেশের গলার আওয়াজ বন্ধ হয়ে আসে। যদি কালকে গাড়ি থেকে লাফ না দিতাম তবে আজ ওই বট গাছের নিচে আমাদের লাশ পড়ে থাকতো। এরপর আমি আর ভবেশ আমাদের বন্ধু নরেনের বাড়ির দিকে এগিয়ে চললাম। নরেনের বাড়িতে কদিন থেকে শরীর একটু ঠিক করে পরে কলকাতাতে ফিরে আসি। হলে উপস্থিত সবাই কেবল চুপ করে থাকে।